মানুষ তার ভালোবাসা দিয়ে বনের পশুকেও আপন করে নিতে পারে এমন দৃষ্টান্ত অহরহই দেখা যাচ্ছে। তবে শুধু বনের পশু পাখিই নয়, আজ আপনাদের শোনাবো সামুদ্রিক এক প্রাণী পেঙ্গুইনের গল্প। কিভাবে একটি পেঙ্গুইন সমুদ্রের শীতল আবহাওয়া ছেড়ে মানুষদের মাঝে চলে আসে। হ্যাঁ, ঠিকই শুনছেন। তবে এটি কোনো গল্প নয়, সম্পূর্ণ সত্য ঘটনা। এটি মূলত ব্রাজিলে ঘটে যাওয়া এক বিরল সত্য ঘটনার উপর ভিত্তি করেই মুভিটি তৈরি করা হয়েছে। সামুদ্রিক প্রাণীও যে মানুষের ভালোবাসায় এমন কিছু করতে পারে, সেটা এই ঘটনার একটি দৃষ্টান্তমূলক প্রমাণ। চলুন তাহলে এমন একটি ঘটনার সাক্ষী হই। সাথে দেখে আসি 2024 সালে সম্পূর্ণ সত্য ঘটনা নিয়ে নির্মিত ব্রাজিলিয়ান মুভি মাই পেঙ্গুইন ফ্রেন্ডের গল্পকথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। Hey, Maria, look at that. He's back? Are you hungry? Of course. ঘটনা শুরু হয় ব্রাজিলের সমুদ্র পার্শ্ববর্তী একটি জায়গাকে দেখিয়ে। এই যে দুষ্ট প্রকৃতির ছেলেটিকে দেখছেন, তার নাম মিগুয়েল। সে যেমন দুষ্ট তেমনই খুব জেদি একটি ছেলে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে কালিস্তা নামের এই মেয়েটি তাকে নিজের কাছে ডাকে। এরপর সে মিগুয়েলকে একটা ছোট গিফট বক্স দেয়। এর কারণ আগামীকাল মিগুয়েলের জন্মদিন, আর এই বক্সটি যেন সে কালকে খোলে এটা কালিস্তা মিগুয়েলকে জানিয়ে দেয়। গিফট পেয়ে মিগুয়েল খুবই খুশি। এরপর মিগুয়েল সেখান থেকে সমুদ্রের কাছে আসে। এইখানে তার বাবা রয়েছেন, যার নাম জোয়াও। তিনি ছিলেন একজন জেলে। তো এরপর জোয়াও মিগুয়েলকে নিয়ে বাড়ির দিকে রওনা দেন। এই সমুদ্রের কাছে তাদের বাসা। বাড়িতে মিগুয়েলের মা মারিয়া আর জ তাদের ছেলেকে খুবই ভালোবাসতেন। ছেলের সকল আবদার পূরণ করার চেষ্টাও করতেন। মারিয়া তার ছেলের জন্মদিনের জন্য মিগুয়েলের পছন্দের খাবার তৈরি করেন। মিগুয়েল কালিস্তার দেয়া সেই উপহারটি খুব যত্ন সহকারে রেখে দেয়। মিগুয়েল তার বাবাকে বলে সে আগামীকাল তার সাথে সমুদ্রে মাছ ধরতে যেতে চায়। জবাব এতে অনিচ্ছা থাকা সত্ত্বেও ছেলেকে সে না বলতে পারে না। তো এরপর তারা তিনজন মিলে অনেক মজা করে। এইভাবেই কেটে যায় ওই দিন। তো পরের দিন খুব সকাল সকাল মিগুয়েল ঘুম থেকে উঠে যায়। মিগুয়েল দেখে তার বাবা সমুদ্রের দিকে তাকিয়ে আছে। জোয়াও তার ছেলেকে জানান আকাশের অবস্থা তেমন ভালো না। তবে মিগুয়েলের জোরাজোরিতে জোয়াও তাকে সাথে নিতে বাধ্য হয়। এরপর জোয়া ছেলেকে নিয়ে নৌকা করে সমুদ্রে নেমে পড়ে। কিছুটা দূর এগোতে সমুদ্রের অবস্থা হঠাৎই বেশ খারাপ হয়ে যায়। সমুদ্রের ঢেউ আর ঠিক থাকে না, খুব বেশি উত্তাল হয়ে যায়। জোয়াও আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ বেশ অন্ধকার হয়ে গেছে, মেঘে পুরোপুরি ঢেকে গেছে। তো জোয়াও তখন বলে আমরা এখন ফিরে যাব, আর এগানো যাবে না। কিন্তু মিগুয়েল সে ফিরে যেতে চাচ্ছিল না। তবে সমুদ্র তখন আর ঠিক থাকে না। একের পর এক বড় ঢেউ এসে তাদের নৌকার অবস্থা বেহাল। তো একটা সময় নৌকায় থাকা নোঙর অর্থাৎ অ্যাঙ্করটি সমুদ্রে পড়ে যায়। সেটা গিয়ে সমুদ্রের নিচে আটকে যায়। আর তখনই একটা বড় ঢেউ নৌকার উপর আছড়ে পড়ে। নৌকা নোঙরে আটকে থাকায় সমুদ্রে বড় ঢেউতে নৌকা আর ঠিক থাকে না, সেটা উল্টে যায়। মিগুয়েল ছোট, তাই সে সাঁতার জানে না, যার জন্য এত বড় ঢেউতে মিগুয়েল হারিয়ে যায়। জোয়াও পাগলের মতো তার ছেলেকে খুঁজতে থাকে। সে মিগুয়েলকে ডাকে, কিন্তু এতক্ষণে মিগুয়েল তলিয়ে যায় সমুদ্রের গভীরে। জোয়াও আর তার ছেলেকে খুঁজে পায় না। তো এরপর কেটে যায় আরো অনেকগুলো বছর। দেখা যায় সমুদ্রে একজন বয়স্ক লোক নৌকা নিয়ে এগোচ্ছেন, আর ইনি মিগুয়েলের বাবা জোয়াও। এখনো সে তার ছেলেকে সমুদ্রে খুঁজে বেরোয়। যাই হোক, অন্যদিকে আর্জেন্টিনার একটি সমুদ্র উপকূল দেখা যায়। গভীর সমুদ্রে কিছু পেঙ্গুইন সাঁতার কাটছে। এদের মাঝে একটা ছোট বাচ্চা পেঙ্গুইন ছিল। সমুদ্রে থাকা সকল পেঙ্গুইনের ঝাঁকে সেও সাঁতার কাটে সমুদ্রে ঘুরে বেরোয়। সমুদ্র থেকে তীরে উঠে সে তার নিজের বাসায় আসে। এই তীরে ছোট একটি বাসায় সে থাকে। তখন দেখা যায় এই সকল পেঙ্গুইনদের দূর থেকে 3 সদস্যের একটা টিম এই সকল পেঙ্গুইনদের গতিবিধি লক্ষ্য রাখে। তো তাদের পরিচয় একটু পরে বলছি। দেখা যায় সকালে ওই পেঙ্গুইনেরা ঝাঁক বেঁধে সমুদ্রে নেমে পড়ে। একটু পরে সেই ছোট পেঙ্গুইনটিও ওই ঝাঁকের সাথে সমুদ্রের দিকে খাবারের খোঁজে নেমে পড়ে। সেও বাকিদের মতো করে সমুদ্রে থাকা ছোট মাছ শিকার করে, ছোটাছুটি করে। এইভাবে শিকার করতে করতে একটা পর্যায়ে সেই ছোট পেঙ্গুইনটি সে তার দল থেকে হারিয়ে যায়। দলের বাকিদের সে আর খুঁজে পায় না। এইদিকে বাইরের অবস্থাও বেশ খারাপ হয়ে যায়, বৃষ্টি শুরু হয়। তো ছোট পেঙ্গুইনটি তখন আর তার তীর খুঁজে না পেয়ে সাঁতরাতে সমুদ্রে আরো গভীরে চলে যায়। একটা পর্যায়ে সে ক্লান্ত হয়ে পানির উপরে ভেসে ওঠে। এইদিকে পরদিন সকালে ব্রাজিলের সমুদ্র তীরে জোয়াওকে দেখা যায়। সবাই জাল ঠিক করায় ব্যস্ত। জোয়ার কিছু বন্ধুরাও সেখানে ছিল। তবে জোয়া তার ছেলেকে হারানোর পর সে আর কারোর সাথে তেমন একটা কথা বলে না। সে শুধু সমুদ্রের দিকে তাকিয়ে এখনো তার ছেলেকে খোঁজে। তো এমনই একদিন জোয়া সমুদ্র তীরে কাজ করছিল। তখন সে সমুদ্রের দিকে তাকিয়ে কিছু একটা দেখতে পায়। তো জোয়া তখন সেখান থেকে আস্তে আস্তে সমুদ্রের দিকে এগোয়।
দেখা যায় সমুদ্রের তীরের কাছে কালো মতো কিছু একটা ভেসে আছে। জোয়া তখন সেটার কাছে গেলে দেখা যায় এটা সেই ছোট পেঙ্গুইনটা। এরপর জোয়া পেঙ্গুইনটি কোলে নিয়ে বাড়িতে চলে আসে। দেখা যায় সে এখনো বেঁচে আছে, তবে তেমন একটা সুস্থ নেই, সারা গায়ে ময়লা আবর্জনা লেগে আছে। জোয়া তখন ফ্রিজ থেকে কিছু ছোট মাছ বের করে পেঙ্গুইনটিকে খেতে দেয়। পেঙ্গুইনটিও মাছগুলো খেতে থাকে। তো এরপর জোয়া পেঙ্গুইনটিকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কারও করে। দেখা যায় পেঙ্গুইনটি খুব শান্তভাবে জোয়ার কথা শোনে। খানিকক্ষণ বাদে জোয়ার স্ত্রী মারিয়া বাসায় আসেন। জোয়া তখন বাসা বসে টিভি দেখছিল। মারিয়া এসে ফ্রিজ খুলে দেখে ফ্রিজে ছোট মাছগুলো নেই। আর তখনই বাসার টয়লেট থেকে কিছু একটা শব্দ শোনা যায়। শব্দ শুনে জোয়া দ্রুত বাথরুমের সামনে আসে। মারিয়া তার বাথরুমে এসে দেখে এইখানে সে ছোট্ট পেঙ্গুইনটি লুকিয়ে রেখেছে। মারিয়া বলে, পেঙ্গুইনটি এইখানে কেন? জোয়াও জানায় তার সাহায্য দরকার। এটা বলে সে বাথরুমের দরজা আটকে দেয়। মারিয়া তখন জোয়ার উপর একটু রাগারাগি করে। অন্যদিকে ছোট পেঙ্গুইনটিকে দেখা যায় সে বাথরুমে ঘুরে বেরোচ্ছে। বাথরুমের টিস্যুগুলো নিয়ে সে খেলা করতে শুরু করে। অন্যদিকে জোয়া মারিয়াকে বলে পেঙ্গুইনটি অসুস্থ, সে কয়েকদিন এইখানে থাক, তারপর জোয়া নিজে গিয়ে কোথাও রেখে আসবে। তখনই আবার বাথরুম থেকে আবার শব্দ শোনা যায়। মারিয়া তখন বাথরুমের দরজা খুলে দেখে এই অবস্থা। বাথরুমের সকল টিস্যুগুলোকে বের করে পেঙ্গুইনটি নষ্ট করে দিয়েছে। যাই হোক, জোয়া পেঙ্গুইনটির অনেক ভালোভাবে দেখাশোনা করে, তাকে নিয়মিত গোসল করায়, পরিষ্কার করে। তবে মারিয়া এখনও পেঙ্গুইনটিকে ছেড়ে দিতে বলছিল। জোয়া তার ছেলের মাথার টুপি দিয়ে পেঙ্গুইনটির একটি পোশাকও তৈরি করে তাকে পরিয়ে দেয়। পেঙ্গুইনটি সারা বাড়ি ঘুরে বেরোয়, এখানে সেখানে টয়লেট করে, আর মারিয়া সেটা পরিষ্কার করে। তবে তারা কেন জানি এতে কোনো বিরক্তিও হচ্ছিল না। তবে এইভাবে কেটে যায় আরও 7 দিন। জোয়া মারিয়াকে জানায় আরও কিছুদিন পেঙ্গুইনটি তাদের সাথে থাক, এরপর সে তাকে ছেড়ে দিয়ে আসবে। বাইরে বৃষ্টি হচ্ছে। জোয়াও সমুদ্রের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। তখন সে পেঙ্গুইনটিকে কোলে তুলে নেয় আর বলে আর কয়েকদিন বাদে সে চলে যেতে পারবে। এই কয়েকদিনই পেঙ্গুইনটি জোয়ার খুব ভালো বন্ধু হয়ে গেছে। জোয়াও ডাকলেই পেঙ্গুইনটি দৌড়ে তার কাছে চলে আসে। জোয়া বাজার থেকে ছোট মাছ নিয়ে আসে পেঙ্গুইনটিকে খাওয়ানোর জন্য, আর পেঙ্গুইনটিও আপন মনে সেগুলো খায়। তারা খুব ভালো বন্ধু হয়ে গেছে। জোয়াও দেখে এই কয়েকদিনে ছোট পেঙ্গুইনটি একদমই সুস্থ হয়ে গেছে, তার গায়ে নতুন পশমও উঠেছে। তো এরও দিন কয়েক বাদে জোয়া পেঙ্গুইনটিকে ছেড়ে দিয়ে আসতে চায়, তাই সে নৌকা নিয়ে সমুদ্রের তীরে আসে। তো তখন আবার পাশেই লুসিয়া নামের একটি ছোট মেয়ে উক্ত পেঙ্গুইনটিকে দেখে তার কাছে আসে। লুসিয়া জোয়ার কাছে পেঙ্গুইনটির নাম জানতে চায়, কিন্তু জোয়া তো তার কোনো নামই রাখেনি। লুসিয়া তখন ভেবে পেঙ্গুইনটির নাম দেয় দিনডিম। জোয়ার এই দিনডির নামটি বেশ পছন্দ হয়। তো এরপর জোয়া পেঙ্গুইনটিকে ছেড়ে দিতে সাগরে নৌকা ভাসায়। দেখা যায় পেঙ্গুইনটি খুব শান্তভাবে তার নৌকায় বসে থাকে। তো এইভাবে বেশ খানিকক্ষণ নৌকা চালানোর পরে জোয়া পেঙ্গুইনটিকে নিয়ে দূরে একটা ছোট দ্বীপে চলে আসে। এরপর সে পেঙ্গুইনটি সেই ছোট দ্বীপে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু পেঙ্গুইনটি দৌড়ে আবার জোয়ার সাথেই যেতে চায়। তবে জোয়াও যেন তাকে রেখে যেতে চাইছিল না, কিন্তু কি আর করার, এটাই যে তার আসল ঠিকানা। পেঙ্গুইনটি জোয়াকে ডাকে তার ভাষায়, কিন্তু জোয়ার কিছু করার নেই। সে পেঙ্গুইনটি এইখানে রেখে নৌকা নিয়ে আবার ফিরে আসে। যাই হোক, জোয়া বিষণ্ণ মনে বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে মারিয়া বাজার করে বাসায় আসে। ঘরে ঢুকতে এসে বাসার সামনে কিছু একটা শব্দ শুনতে পায়। মারিয়া হেঁটে সেখানে গেলে দেখে সেখানে সেই ছোট্ট পেঙ্গুইনটি মাথা উঁচু করে তার দিকে তাকায়। এটা দেখে তো মারিয়া একদমই অবাক। এরপর পেঙ্গুইনটি ছোট ছোট পায়ে হেঁটে নিজে নিজেই ঘরে ঢুকে যায়। ঘরের ভেতর জোয়াও ছিল। সে পেঙ্গুইনটিকে দেখে তো একদমই হতবাক। সে আবার ফিরে এসেছে। জোয়া তাকে দেখে খুবই খুশি হয়ে যায়। জোয়া তখন তাকে কিছু ছোট মাছ খেতে দেয়। সে তখন পেঙ্গুইনটিকে দিনডিম বলে ডাকতে শুরু করে। তো এরপর জোয়া দিনডিমকে নিয়ে তার বন্ধুদের কাছে আসে। তার বন্ধুরাও পেঙ্গুইনটিকে দেখে খুবই খুশি হয়, কারণ সচরাচর পেঙ্গুইন মানুষদের মাঝে এইভাবে মিশে যায় না। জোয়াও তাদের কাছ থেকে কিছু ছোট মাছ নেয় দিনডিমের জন্য। দিনডিম এই কয়েকদিনই জোয়ার সব কথাই শোনে। এরপর জোয়া দিনডিমের জন্য ঘরের বাইরে তার থাকার জন্য একটা জায়গা তৈরি করে। দিনডিমও সেখানে থাকতে শুরু করে। আর এই ভেবেই চলে যায় আরো কয়েক মাস। তো একদিন সকালে জোয়া দিনডিমের জন্য ছোট মাছ নিয়ে বাইরে তার বাসার সামনে আসে, কিন্তু এইখানে এসে দেখে দিনডিম সেখানে নেই। জোয়াও তাকিয়ে দেখে বাইরে বালুর ভিতরে দিনডিমের পায়ের ছাপ একদম সমুদ্রের দিকে চলে গেছে। জোয়া তখন ভাবে দিনডিম চলে গেছে, তাই সে খুব অসহায় হয়ে তাকিয়ে থাকে সমুদ্রের দিকে। অন্যদিকে দিনডিমকে দেখা যায় সে সমুদ্রের সাথে তার সেই আগের জায়গায় চলে আসে, মানে আর্জেন্টিনার সেই উপকূল। এখানে অন্য সকল পেঙ্গুইনও ছিল।
দিনডিম এই দ্বীপে আসা মাত্রই 3 সদস্যের যে টিমকে দেখেছিলাম এর আগে, তারা দিনডিমকে একটা খাঁচায় ভরে নেয়। এরপর তারা দিনডিমকে নিয়ে সমুদ্রের তীরেই তাদের ক্যাম্পে চলে আসে। তো এই মেয়েটির নাম আদ্রিয়ানা। তিনি মূলত একজন জীববিজ্ঞানী। এই পেঙ্গুইনদের জীবন নিয়ে তিনি একটা বিশেষ রিসার্চ করছিলেন। তো তিনি পেঙ্গুইনটিকে এনে সেটা ওজন মেপে দেখেন। তবে অন্য সব পেঙ্গুইনদের থেকে এটার ওজন কিছুটা বেশি মনে হয়, সাথে একটু আলাদা। কারণ তো আগেই বলেছি, এই দিনডিম একটু বন্ধুসুলভ ছিল। এটা দেখে আদ্রিয়ানা একটু বেশি অবাক হয়ে যায়, আর তাই তারা দিনডিমের ডানায় একটা লাল ব্যাজ পরিয়ে দেয়। এরপর তারা দিনডিমকে ছেড়ে দেয়। দিনডিম তখন আবার তার বাসায় চলে আসে। সাথে আদ্রিয়ানারাও এসে দেখে অন্য পেঙ্গুইনদের থেকে এই পেঙ্গুইনটির বাসা ছিল কিছুটা আলাদা। সে খুব ভালোভাবে তার বাসা তৈরি করেছিল। তো এইভাবেই চলে যায় আরও কয়েক মাস। একদিন আদ্রিয়ানা সে দিনডিমের বাসার কাছে আসে। দিনডিম তখন তাদের দেখে বাইরে বের হয়। আদ্রিয়ানা তখন ক্যামেরা দিয়ে দিনডিমের একটা ছবিও তুলে রাখে। এইখানে একটা কথা বলে রাখি, দিনডিম এখন আছে আর্জেন্টিনা উপকূলে, আর জোয়ার কাছে যখন ছিল তখন সে ব্রাজিলের উপকূলে ছিল। তার মানে আর্জেন্টিনা থেকে ব্রাজিলের এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে জোয়ার কাছে এসেছে। যাই হোক, অন্যদিকে জোয়াওকে দেখা যায় সে বাসায় কাজ করছিল। তখন সে বাইরে দিনডিমের ঘরের ভেতর কিছুটা শব্দ শুনতে পেয়ে সেখানে এসে দেখে দিনডিম ঘরের ভেতর বসে আছে। জোয়াও দিনডিমকে দেখে তো একদমই অবাক। এতদিন পরে দিনডিম আবার ফিরে এসেছে। এরপর দিনডিম ছোট ছোট পায়ে তাদের ঘরের ভেতর ঢুকে পড়ে। মারিয়া দিনডিমকে দেখে তো বেশ অবাক। এতদিন পরে সে আবার ফিরে এসেছে, জোয়া তো মহা খুশি। তখন মারিয়া লক্ষ্য করেন দিনডিমের ডানায় সে লাল ব্যাজটি, তবে সেটাকে তারা অতটা গুরুত্ব দেয় না। ওই দিন বিকেলে জোয়া দিনডিমকে নিয়ে বাজারে আসে। বাজারে সবাই দিনডিমকে দেখে তো একদমই অবাক। জোয়ার বন্ধুরাও দেখে দিনডিম এতদিন বাদে আবার ফিরে এসেছে। তো বাজারে জোয়া আর দিনডিমকে একসাথে দেখে সবাই সেখানে ভিড় জমিয়ে ফেলে। একটা হৈহুল্লোড় পড়ে যায়। দিনডিমও খুব শান্তভাবে সবাইকে দেখছিল। তো এরই মাঝে একটি মেয়ে এইসব ভিডিও করছিল। সে তখন জোয়াকে জিজ্ঞেস করে এটা তার পোষা কিনা। জোয়া জানায় সে তার পোষা নয়, সে তার বন্ধু। সে তার ইচ্ছে মতো ফিরে যায়, আবার ইচ্ছে মতো চলে আসে। সবাই জোয়া আর দিনডিমের এই বন্ধুত্ব দেখে একদমই হতবাক। অন্যদিকে আর্জেন্টিনার উপকূলে আদ্রিনের এক সহকারী এই মেয়েটি তার মোবাইলে দিনডিমের বাজারের সেই ভিডিওটি দেখতে পায়। সেটা ইতিমধ্যে বেশ ভাইরাল হয়ে গেছে। তো মেয়েটি তখন দ্রুত আদ্রিয়ানের কাছে এসে সেই ভিডিওটি দেখায়। আদ্রিয়ানা এই ভিডিওটি দেখে একদমই অবাক। কারণ হলো তারা যে পেঙ্গুইনের ডানায় লাল ব্যাজ পরিয়ে দিয়েছিল এটা সেই পেঙ্গুইনটি। তার থেকেও অবাক করার বিষয় হলো পেঙ্গুইনটি আর্জেন্টিনা থেকে ব্রাজিলে এই 5000 মাইল পথ পাড়ি দিয়ে কি করেই বা গেল। এটা তো একদমই অসম্ভব। তো আদ্রিয়ানা তখন ব্রাজিলে থাকা তার এক বন্ধু পাওলোর কাছে ফোন দেয় আর জানায় পাওলো যেন সেই পেঙ্গুইনটি যেখানে রাখা হয়েছে সেখানে যায়, গিয়ে ওই লোকটির একটা ইন্টারভিউ নেয়। অন্যদিকে জোয়াও দিনডিমের সাথে সমুদ্রে নেমে তার সাথে মজা করে। দিনডিম মনের সুখে জোয়ার সাথে সাঁতার কাটে, ভালোই সময় পার করছিল। জোয়া দিনডিমকে কোলে নিয়ে বাইরে শুয়েছিল। তখনই তার বাসায় একজন লোক আসেন। তিনি এসে জানান তিনি জোয়ার সাথে পেঙ্গুইন নিয়ে কিছু কথা বলতে চান। এই লোকটির নামই মূলত পাওলো। আদ্রিয়ানা তাকে এখানে পাঠিয়েছে। তো তিনি জোয়াকে সবকিছু খুলে বলেন, কিন্তু জোয়া এখনো জানে না যে তার ভিডিও বেশ ভাইরাল হয়ে গেছে। পাওলো তখন দিনডিমের যে লাল ব্যাজটি রয়েছে সেটা একটা বিশেষ ট্যাগ নাম্বার, সেটা জানতে চায়। জোয়া তো বেশ ভয় পেয়ে যায়। তখন জোয়া ভেবেছে দিনডিমকে হয়তো তারা নিয়ে যেতে এসেছে। তবে পাওলো তখন বলে সে শুধুমাত্র জানতে চেয়েছে, এতে কোনো প্রকার সমস্যা হবে না। জোয়া তখন ট্যাগ নাম্বারটি পাওলোকে বলেন। তারা কথা বলছিল, তখন আবার দরজার সামনে দিনডিম চলে আসে। দরজার সামনে পাওলোর জুতো রাখা ছিল। দিনডিম তখন সে জুতোর ফিতে খুলে নিয়ে চলে যায়। পাওলো জোয়াকে বলে সে তার একটা ইন্টারভিউ নিতে চায়, কিন্তু জোয়াও এই ইন্টারভিউ দিতে রাজি হয় না। মারিয়া জানায় আমরা খুব সাধারণভাবে জীবনযাপন করছি, তাই তারা কোনো প্রকার ঝামেলার ভেতরে যেতে চায় না। পাওলো নিরাশ হয়ে ফিরে যাচ্ছিলেন। তবে শেষমেশ জোয়াও ইন্টারভিউ দিতে রাজি হয়। তো পরের দিন পাওলো তার টিম সহ জোয়ার বাসায় চলে আসে। জোয়াও আর মারিয়া বসে আছে, আর তাদের মাঝখানে দিনডিম। এরপর শুরু হয় তাদের ইন্টারভিউ ভিডিও শুটিং। তখন আবার একটি মেয়ে এসে জোয়ার শার্টে হাত দিয়ে সেটা ঠিক করতে গেলে দিনডিম তখন চিৎকার দিয়ে ওঠে। যাই হোক, জোয়া সবাইকে জানায় দিনডিম তার বন্ধু, সে যখন খুশি আসে আবার চলে যায়। পাওলো জানতে চায় দিনডিম কি আবার ফিরে আসবে। জোয়া জানায় হ্যাঁ, সে আবার ফিরে আসবে। তো এইভাবে তাদের ইন্টারভিউ ভিডিও দিয়ে একটা প্রতিবেদন বেশ ভাইরাল হয়। জানা যায় পেঙ্গুইনটি দীর্ঘ 5000 মাইল পথ পাড়ি দিয়ে আসে শুধুমাত্র জোয়ার সাথে দেখা করার জন্য। এইটা শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসা। যাই হোক,
তো এরও দিন কয়েক বাদে একদিন আদ্রিয়ানার কাছে তার বসের ফোন আসে। বস আদ্রিয়ানাকে জানান তারা ডিমডিমের সেই প্রতিবেদনটি দেখেছে। তো তারা চায় আদ্রিয়ানা যেন উক্ত পেঙ্গুইনটিকে তাদের কাছে নিয়ে যায়, তারা সেটিকে ল্যাবে পর্যবেক্ষণ করবে। কিন্তু আদ্রিয়ানা জানায় ডিমডিমকে দেওয়া সম্ভব নয়, কারণ সে পুরোপুরি একটি অন্য প্রকৃতির পেঙ্গুইন, অন্য পেঙ্গুইন থেকে একদমই আলাদা, সুতরাং ডিমডিমকে দেয়া যাবে না। কিন্তু বস জানান তারা ডিমডিমের মানবিক মিথস্ক্রিয়া পরীক্ষা করে দেখতে চান, সুতরাং খুব শীঘ্রই যেন আদ্রিয়ানা ডিমডিমকে তাদের কাছে নিয়ে যায়। অন্যদিকে ডিমডিমকে দেখা যায় সেইখানে আছে বেশ কয়েক মাস হয়েছে। তো একদিন ডিমডিম সকালে উঠে সমুদ্রের দিকে হেঁটে যায়। বাসার সামনে থেকে জোয়া দূর থেকে ডিমডিমকে দেখে, তবে তার তো করার কিছুই নেই। এরপর ডিমডিম সমুদ্রে নেমে পড়ে। জোয়া বিষণ্ণ মনে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। এদিকে আর্জেন্টিনায় আদ্রিয়ানারা অপেক্ষা করছে ডিমডিমের জন্য। দেখা যায় একটা সময় ডিমডিম সেখানে ফিরে আসে। আদ্রিয়ানারা বসে আছে। তাদের অ্যাকাউন্টে বস অনেকটা পরিমাণে অর্থ পাঠিয়ে দিয়েছেন তাদের এই প্রজেক্টে যেন তারা ভালোভাবে এগিয়ে যেতে পারে, আর ডিমডিমকে যেন তারা তাদের কাছে পৌঁছে দেয়। তো এই বিষয় নিয়ে তারা কথা বলে, আর শেষমেশ তারা ডিমডিমকে অনিচ্ছা থাকা সত্ত্বেও তাদের ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত নেয়। আর এইভাবে কেটে যায় আরও কয়েকটা মাস। তো একদিন সকালে তারা ডিমডিমকে তার বাসা থেকে বের করে একটা ছোট্ট খাঁচায় বন্দি করে দেয়। এরপর তারা গাড়ি নিয়ে ল্যাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে ওই দিনই ছিল ডিমডিমের জোয়ার কাছে ফিরে আসার দিন। তাই পাওলোরা ক্যামেরা সহ তার দল নিয়ে জোয়ার বাসায় চলে আসে, কারণ আজই ডিমডিম জোয়ার কাছে আসতে চলেছে। তাই সে বেশ খুশি, সাথে উক্ত এলাকার সবাই সেটা দেখার জন্য বেশ আগ্রহী। তো আশেপাশের সবাই, সাথে দূর থেকে অনেক লোকই এসেছে ডিমডিমে ফিরে আসার কথা শুনে। তারা সবাই সমুদ্রের তীরে বসে ডিমডিমের ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে আদ্রিয়ানারা গাড়ি নিয়ে আরও কিছুটা পথ এগোয়। তো তখন দেখা যায় ডিমডিম তার খাঁচার দরজা খুলে ফেলেছে। এটা সামনে থেকে আদ্রিয়ানা দেখতে পায়, তবে আদ্রিয়ানা তখন তেমন কিছুই বলে না। গাড়ি এসে একটা জায়গায় থামে। এইখানে রাস্তায় গার্ডরা গাড়ির কাগজপত্র চেক করবেন। আদ্রিয়ানার সহকারী গাড়ি থেকে নেমে গার্ডের কাছে যান। আদ্রিয়ানা তখন পেছনে ঘুরে দেখে ডিমডিম ইতিমধ্যে খাঁচা থেকে বের হয়ে গেছে। এরপর সে গাড়ির দরজা খোলা থাকায় গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ে। আদ্রিয়ানা এইসব দেখে তো বেশ অবাক হয়ে যায়, তবে সে ডিমডিমকে আটকানোর কোনো চেষ্টা করে না। একটু পরে তার সহকারী গাড়িতে এসে দেখে ডিমডিম সেখানে নেই। সে এসে আদ্রিয়ানাকে জিজ্ঞেস করে, তবে আদ্রিয়ানা জানায় সে তো কিছুই জানে না। আদ্রিয়ানা বলে, তুমি গাড়ির দরজা খোলা কেন রেখেছ? হয়তো সে চলে গেছে। তবে ডিমডিম চলে যাওয়ায় তারা কোনোভাবেই হতাশ নয়, বরং তারা বেশ খুশি হয়েছে এটা ভেবে যে ডিমডিম এখন সে নিজের মতো করে থাকতে পারবে। তো এরপর তারা সেখান থেকে আবার তাদের ক্যাম্পে ফিরে যায়। এই ঘটনায় আদ্রিয়ানা বেশ খুশি। অন্যদিকে জোয়াওদের দেখা যায় সকাল গড়িয়ে দুপুর, এরপর বিকেল হয়ে গেছে, কিন্তু ডিমডিম এখনো ফিরে আসেনি। সবাই তার জন্য অপেক্ষা করে আস্তে আস্তে সবাই চলে যাচ্ছিল, কিন্তু ডিমডিম আসে না। জোয়াও তো বেশ চিন্তায় পড়ে যায় তখন। অন্যদিকে ডিমডিমকে দেখা যায় সে ছোট ছোট পায়ে আস্তে আস্তে সমুদ্রের দিকে এগোচ্ছে। এইভাবে হেঁটে সে একটা বড়সড় পাহাড়ের মতো জায়গায় চলে আসে, নিচে সমুদ্র। তবে এই জায়গাটা বেশ উঁচু। তো ডিমডিম তখন ওই জায়গার ঢাল বেয়ে নিচে নামতে চায়, কিন্তু সে ছোট প্রাণী আর পর্বতে থাকা তার কথা নয়। ওই জায়গা দিয়ে নিচে নামতে গেলে একটা পর্যায়ে সে পাহাড়ের গায়ে গড়াতে গড়াতে নিচে পড়ে যায়। এতে করে সে বেশ ভালোই আহত হয়, সাথে অজ্ঞান হয়ে যায়। এইদিকে জোয়াও আর মারিয়া এখনো সমুদ্র তীরে বসে আছে। সবাই চলে গেছে। জোয়াও তখন পাওলোকে বলে ডিমডিম কখনোই এত দেরি করে না। অন্যদিকে ডিমডিমকে দেখা যায় সে অচেতন অবস্থায় সমুদ্র তীরে পড়ে আছে। একটু পরে তার জ্ঞান ফিরে আসে, তবে সে বেশ অসুস্থ। তার শরীরে বেশ কয়েক জায়গায় আঘাতও লেগেছে। তো ডিমডিম তখন অসুস্থ শরীর নিয়ে সমুদ্রে নেমে পড়ে। এরপর সে সাঁতরে এগোচ্ছে। তবে অনেকটা দূর যাওয়ার পরে ডিমডিম আর এগোতে পারছিল না। একটা সময় সে পানির ভেতরে অসুস্থ হয়ে যায়। তো পরের দিন সকালে জোয়া আবার ডিমডিমের জন্য অপেক্ষা করে, কিন্তু ডিমডিম ফিরে আসছিল না। সারাদিন অপেক্ষা করার পর সন্ধ্যা নেমে আসে। জোয়া ডিমডিমকে ছেড়ে আর থাকতে পারছিল না যেন। তাই সে সমুদ্র তীরে তার বন্ধুদের কাছে আসে। তাদের কাছে এসে সে ডিমডিমকে খোঁজার জন্য সাহায্য চায়। তবে সবাই জোয়াকে ডিমডিমকে খোঁজার জন্য রাজিও হয়। আর এরপর তারা সবাই তাদের সকল নৌকা নিয়ে সমুদ্রে ডিমডিমকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সবাই সমুদ্রের গভীরে নৌকা নিয়ে যায়। তারা ডিমডিমকে অনেক ডাকাডাকি করে, যদি আশেপাশে সে থাকে তবে সে সাড়া দিবে। এইভাবে খুঁজতে খুঁজতে তারা অনেকটা দূরে চলে যায়, কিন্তু ডিমডিম কোথাও নেই। সারা রাত তারা এইভাবে খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে সবাই হতাশ হয়ে যায়।
তারা সবাই ফিরে যেতে চাইছিল। তাই সবাই নৌকা ঘুরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে জোয়াওকে তার এক বন্ধু বলে সে আরেকটু খোঁজাখুঁজি করতে চায়। তাই তারা কাছে একটা দ্বীপের আশেপাশে দিনডিমকে খুঁজবে। এরপর তারা নৌকো নিয়ে উক্ত দ্বীপের কাছে যায়। এইদিকে প্রায় সকাল হয়ে গেছে। তারা দ্বীপের কাছে চলে আসে, কিন্তু দিনডিম কোথাও নেই। এইভাবে আরেকটু সামনে এগোনোর পরেই জোয়া একটু দূরে কিছু একটা ভেসে থাকতে দেখে। জোয়াও দেখেই বুঝে যায় এটা দিনডিমই হবে, তাই সে সমুদ্রে ঝাঁপ দেয়। এরপর সে সাঁতরে দিনডিমের কাছে যায়। তবে দিনডিম পানিতে ভেসেছিল, সে অচেতন। জোয়াও দিনডিমকে নিয়ে আবার নৌকায় ফিরে আসে, তবে দিনডিমের কোনো সারা শব্দ নেই। সবাই ভাবে দিনডিম মারা গেছে। জোয়াও সেটাই ভেবে নেয়। জোয়াও খুবই কান্না করে তখন। তবে খানিকক্ষণ বাদে দেখা যায় দিনডিম তার চোখ খোলে। এটা দেখে তো তারা সবাই বেশ খুশি হয়ে যায়। এরপর তারা তাদের নৌকায় থাকা কিছু ছোট মাছ দিনডিমকে খেতে দেয়। দিনডিম ও মাছগুলো খুব তৃপ্তি সহকারে খেয়ে নেয়। জোয়াওরা সবাই খুশি দিনডিমকে পেয়ে। আর দ্বিতীয়বারের মতো জোয়া দিনডিমের জীবন বাঁচিয়েছে। এই খুশিতে জোয়াও তার বাড়িতে পার্টির আয়োজন করে। সবাই বেশ মজা করে। তো এইভাবে কেটে যায় আরো কয়েক মাস। দেখা যায় দিনডিম ঘর থেকে নেমে আবার সমুদ্রের কাছে আসে। আর দূর থেকে জোয়া বিষণ্ণ মনে তার দিকে তাকিয়ে থাকে। তার মানে দিনডিমের আবার চলে যাওয়ার সময় হয়েছে, সে আবার ফিরে যাচ্ছে। এরপর দিনডিম সমুদ্রে নেমে পড়ে। দিনডিম দীর্ঘ ৫,০০০ মাইল পথ অতিক্রম করে আর্জেন্টিনা থেকে ব্রাজিলে আসে শুধুমাত্র জোয়ার জন্য। আর এরপরে দিনডিম দীর্ঘ ৮ বছর এই বেবি তার মতো করে জোয়ার সাথে আসে দেখা করতে। আর এই হলো সেই কাঙ্ক্ষিত জোয়াও, সাথে দিনডিমের সত্যিকারের ছবি। তবে এই ঘটনা সত্যিই বিরল। বন্ধুত্ব আর বিশ্বাস এমন একটা জিনিস যা গড়া যতটা কঠিন, ভেঙে ফেলাও ততটা সহজ। সত্যিকারের বন্ধুত্ব আর ভালোবাসা টিকে থাকুক হাজারো বছর। সেটা হোক মানুষ মানুষের সাথে অথবা অন্য কোনো প্রাণীর সাথে। বন্ধু তো বন্ধুই, তাই না? আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে দিন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।